বেনিসুতোর টান সূচনা পর্ব। বিয়ের 7 দিনের মাথায় কোনো এক অজানা কারণে জেমিকে বেল্ট দিয়ে নির্মমভাবে আঘাত করেছে ওর স্বামী জায়ান। জেমি ব্যথায় ছটফট করছে। ওর শাশুড়ি ড্রয়িং রুমের সোফায় বসে পান মুখে দিতে দিতে বলল, এই অলক্ষণে মেয়েটা বাড়িতে পা দিতে না দিতেই বাড়িতে অশান্তি শুরু হলো। বাপের বাড়ি থেইকা কিছু শেখা পাঠাই নাই, খালি শেখাচ্ছে খাইতে। জায়ান কারবার আঘাত করে বেলটা ছুঁড়ে মেরে দিয়ে জেমির গাল চেপে বলে উঠল, এটা আমার বাড়ি, আর আমার বাড়িতে থাকতে গেলে আমার মন মতো থাকতে হবে, না হয় ফলাফল এর থেকেও খারাপ হবে, বুঝতে পারছো? বলে হনহন করে বেরিয়ে চলে গেল। জেমি এখনো নিচে পড়ে আছে। শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যথায় জর্জরিত হয়ে গেছে মুহূর্তেই। ওর চোখ অনবরত পানি ঝরাচ্ছে। যে মেয়েটা গায়ে ওর বাবা মা আজ অব্দি হাত তোলেনি, সেই মেয়েটাই আজ এতটা ব্যথা মুখ বুজে সহ্য করছে। জেমি আর জায়ান ভালোবেসে বিয়ে করেছিল দুজন। জায়ান কখনো জেমির চোখে পানি সহ্য করতে পারত না, আর সেই জায়ান আজ নির্মমভাবে আঘাত করল জেমিকে। জেমি কোনো রকম উঠে দাঁড়িয়ে ভেতরে যাওয়ার জন্য পা বাড়াতেই ওর শাশুড়ি আদেশ্বরে বলে ওঠে, এই রকম সব স্বামীরাই একটু আধটু বইয়ের গায়ে হাত তোলে। এখন আমারে তাড়াতাড়ি খেতে দাও, সারাদিন কি না খাইয়ে রাখবে নাকি? খাবারটা আমার ঘরে পাঠিয়ে দিও। বলেই সে উঠে নিজের রুমের দিকে পা বাড়ালো। জেমি আর সহ্য করতে না পেরে রান্নাঘরে গিয়ে দেওয়াল ঘেঁষে বসে পড়ল। তারপর হাঁটুতে মুখ বুজে কান্নায় ভেঙে পড়ল। জেমি স্বপ্নেও ভাবেনি জায়ান কখনো এতটা পরিবর্তন হয়ে যাবে। যে ছেলে বিয়ের 7 দিনের মাথায় বউকে এমনভাবে মারতে পারে, সেই ছেলে পরবর্তীতে কি করবে ভেবেই জেমি আঁতকে উঠল। বাবা মায়ের কাছেও ফিরে যাওয়ার রাস্তা নেই ওর। কোন মুখে গিয়ে দাঁড়াবে জায়ানকে যে ভালোবেসে ঘর ছেড়েছিল ও? এইসব ভেবে জেমি হাউমাউ করে কাঁদতে লাগলো। ওর কান্নার সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে রান্নাঘরের এই 4 দেওয়াল। জেমির অসহায়ের মতো কান্না কারোর কানে পৌঁছাচ্ছে না। শাশুড়ির উচ্চস্বরে হাঁক শুনে জেমি নিজেকে সামলে উঠে দাঁড়িয়ে খাবার নিয়ে শাশুড়ির রুমে যেতেই ওর শাশুড়ি ওকে দেখে বলতে শুরু করলো, এতক্ষণ লাগে নাকি আসতে? না খাইয়ে মেরে ফেলতে চাও নাকি তুমি? সামান্য একটু মার খেয়ে নাটক করছো যত সব। বলেই খাবার খেতে লাগলো। কথাগুলো শুনে জেমির গা পিত্তি জ্বলে উঠল। নিজের ছেলে চোখের সামনে একটা মেয়েকে এমনভাবে মারল, আর সে দেখেও প্রতিবাদ না করে বরং এইসব বলছে। জেমি এবার আর চুপ করে না থেকে কড়া কণ্ঠে বলে উঠল, আজ যদি আপনার জায়গায় ইভা থাকতো তাহলে আপনি এই কথা বলতে পারতেন মা? জেমির কথা শুনেও শাশুড়ি ওর দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে গদগদ করে বলে উঠল, তুমি আমার লেগে আমার মায়ের তুলনা দিতেছ? আমার মায়া কোন দিক দিয়ে কম? রূপে গুণে সব দিক দিয়ে হাজারে একজন। আর তোমার খালি রূপেই আছে, গুণের ছিটাফোটাও নেই। আমার ছেলে খালি তোমার রূপ দেখে গইলা গেছিল, আর কিছুই না। স্বামীর মন জয় করতে পারো না, আবার মুখের উপর কথা বলো। জেমি ও শাশুড়ির কথা শুনে আর কিছু না বলে নিঃশব্দে রুম ত্যাগ করল। নিজের রুমে এসে দরজা আটকে দরজায় হেলান দিয়ে বসে পড়ল। আজ ওর শাশুড়ি একটা কথা সত্যি বলেছে, সেটা হলো জায়ান ওর রূপ দেখে গলে গেছিল। জায়ানের মনে জেমির জন্য এক বিন্দুও ভালোবাসা নেই। যদি থাকতো তাহলে এমন ব্যবহার করতে পারত? এতদিন তো ভালোই ছিল, তাহলে আজ হঠাৎ জায়ানের কি হলো যে ও এইভাবে আঘাত করলো? জেমি জায়ানের সাথে পালিয়ে আসায় জেমির বাড়ি থেকেও জেমিকে মেনে নেয়নি। জেমিদের ফ্যামিলির অবস্থা জায়ানদের থেকে দ্বিগুণ ভালো। আজ জেমি মায়ের কথা বড্ড মনে পড়ছে। আজ ওর শাশুড়ির জায়গায় ওর মা থাকলে কখনো এই অন্যায় মেনে নিত না। ভাবতেই জেমি ডুকরে কেঁদে উঠল। ব্যথায় জেমির শরীরে
জ্বরে পুড়ে যাচ্ছে। বিছানার এক পাশে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে ও। জ্বরে বারবার শরীর কাঁপুনি দিয়ে উঠছে। এই ব্যথা নিয়েও সারাদিন সব কাজ ওকেই করতে হয়েছে। সারাদিন কাজ করে রাতের বেলা ওর শরীর আর চলছিল না, তাই সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়েছিল। জায়ান অফিস থেকে ফিরা জেমিকে শুয়ে থাকতে দেখে কিছুটা রেগেই জেমির দিকে এগিয়ে যেতেই জেমির পিঠের দিকে দাগের দিকে চোখ যেতে ও থেমে গেল। হঠাৎ করে মনে পড়ল সকালের কথা। নিজের প্রতি রাগ রাগছে এখন। রেগে গেলে ওর মাথা ঠিক থাকে না। রাগের বশে জেমিকে এভাবে আঘাত করেছে ভাবতেই ওর অনুশোচনা হচ্ছে। জায়ান ড্রয়ার থেকে একটা মলম বের করে আলতো হাতে ওর দাগগুলোই লাগিয়ে দিতে লাগলো। জেমির গায়ে হাত দিয়ে জায়ান অনুভব করলো জেমির শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। জায়ানের এইবার আরও রাগ হচ্ছে। সত্যি মিথ্যা বিচার না করেই জায়ান এত বড় একটা অন্যায় করা ঠিক হয়নি। জায়ান জেমির মাথার পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মনে মনে ভাবতে লাগলো, আমি জানি আজ আমি অন্যায় করেছি, কিন্তু কি করব বলো? আমার তোমাকে কারোর সাথে সহ্য হয় না। তোমার দিকে কেউ চোখ তুলে তাকালেও আমার কষ্ট হয়। আমি কখনোই আমার ভালোবাসাটাকে তোমার প্রকাশ করতে পারিনি। আমাকে ক্ষমা করো প্লিজ। কিন্তু মা আমাকে যা বলল তা যদি সত্যি হয় তাহলে তোমার অবস্থা এর থেকেও ভয়ঙ্কর হবে। তোমাকে আমি ভালোবাসবো, আমি আঘাত করব, আবার আমি ঠিক একইভাবে আঘাতে মলম লাগিয়ে দেব, কিন্তু তুমি শুধু আমারই থাকবে। বলেই ওর মাথায় কিছুক্ষণ জলপট্টি দিয়ে উঠে বাইরে চলে গেল। জেমি জানতেও পারল না যেই ছেলেটা সকালে ওকে নির্মমভাবে আঘাত করেছে সেই ছেলেটাই এখন ওর আঘাতে মলম লাগিয়ে দিচ্ছে। জায়ান ছাদের এক কোণায় দাঁড়িয়ে সিগারেট টানছে। এই একটা জিনিস জেমি একদম সহ্য করতে পারে না। জেমির জন্য এসব ছেড়ে দিয়েছিল, কিন্তু আজ মনের মধ্যে অনুশোচনা। সত্যি মিথ্যা আড়ালে অনেক দিন পর সিগারেট হাতে নিল। জায়ান কতক্ষণ ছাদে পায়চারি করে নিচে নেমে আসলো। ওকে সত্যিটা জানতেই হবে। জায়ান নিচে নেমেই সোজা ওর মায়ের রুমে চলে আসলো। জায়ানকে এই সময় নিজের রুমে দেখে ইরা বেগম একটু ঘাবড়ে গেল, কিন্তু সেটা জায়ানকে বুঝতে না দিয়ে হাসি মুখে প্রশ্ন করে উঠল, জায়ান বাবা, তুমি এই সময় এই রুমে? কিছু হয়েছে নাকি? আবার ওই মেয়ে কিছু করেছে? জায়ান ওর মায়ের কথা শুনে একটু বিরক্ত হয়ে উত্তর দিল, না মামনি, জেমিনি কিছু করেনি। আমি তোমার কাছে একটা প্রশ্নের উত্তর চাইতে এসেছি। তুমি আমাকে সত্যি উত্তর দেবে মামনি, প্লিজ? ইরা বেগম জড়তা ভরা কণ্ঠে বলল, কি প্রশ্ন? জায়ান ওর পাশে সামনে বসে ওর মায়ের হাত দুটো আঁকড়ে ধরে বলে উঠল, তুমি আমাকে সকালে যা যা বলেছিলে সব কি সত্যি ছিল মামনি? জায়ানের কথা শুনে ইরা বেগম আমতা আমতা করে বলতে লাগলো, হ্যাঁ সত্যিই তো। তুই আমাকে অবিশ্বাস করছিস বাবা? তুই তোর নিজের মাকে অবিশ্বাস করছিস? কোনো মা কি চায় তার ছেলের সংসার ভাঙুক, তার ছেলের সংসার অশান্তি শুরু হোক? তুই বল, কোন মা কি চায়? বলেই ন্যাকা কান্না শুরু করে দিল। জায়ান আর কিছু না বলে নিঃশব্দে বেরিয়ে আসলো রুম থেকে। কি করবে ও? কাকে বিশ্বাস করবে? এইসব ভাবতে ভাবতে নিজের রুমে এসে জেমির পাশে শুয়ে পড়ল। আমি কিছুতেই ওই মেয়েটাকে আমার ছেলের সাথে সংসার করতে দেব না। সংসারে আগুন লাগিয়ে দিয়েছি, সময় মতো আগুনে ঘিটাও তুমি ঢালবে, আর তারপর আমার ছেলের বউ তো হবে তুমি। ইরা বেগমের কথা শুনে ফোনের ওপাশে থাকা মেয়েটার মুখে জয়ের হাসি ফুটল। সকাল সকাল মুখের উপর এক জগ পানি পড়ায় ঘুম থেকে হুড়মুড়িয়ে উঠল জেমি। সারা শরীরে এখনো ব্যথা, মাথা চরকির মতো ঘুরছে, শরীর অনেক দুর্বল লাগছে। তাও ধরফড়িয়ে উঠে বসে সামনে তাকাতেই ইরা বেগমের রাগী চেহারা চোখে পড়ল। ইরা বেগম রক্তচক্ষু
দেখতেই জেমির মনের মধ্যে অজানা ভয় এসে গ্রাস করল। কালকের আঘাতের কথা মনে পড়তেই জেমি ভয়ার্ত কণ্ঠে কিছু বলার আগে ইরা বেগম চিৎকার করে বলে উঠল, এটা তোমার বাবার বাড়ি নয় যে এখানে তুমি বেলা অবধি পড়ে পড়ে ঘুমোবে। আমার ছেলেটা তোমার জন্য না খেয়ে অফিস বেরিয়ে গেল, সে খবর কি তোমার আছে? এই সব শরীর খারাপের ন্যাকামি বাবার বাড়ি গিয়ে দেখাবে, এখানে নয়, বলে হনহন করে বেরিয়ে গেল। জেমি চোখের পানি টলমল করছে। জেমি সব সময় প্রতিবাদী মেয়ে, তাহলে আজ কেন অন্যায় সহ্য করছে জেমি নিজেও জানে না। জেমি উঠে একবার ঘড়ির দিকে নজর দিল। মাত্র সকাল 7টা বাজে, আর ওর শাশুড়ি ওকে বেলা অবধি ঘুমানোর জন্য কথা শুনিয়ে গেল। জেমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে নাস্তা বানানোর কাজে হাত লাগালো। জায়ান তো এত তাড়াতাড়ি অফিস যায় না, তাহলে আজ কি হলো যে এত তাড়াতাড়ি অফিসের জন্য বেরিয়ে গেল? আর ওর অফিস তো 8টায়। এই সব ভাবতেই জেমি আর কিছু না ভেবে রান্নায় মনোযোগ দিল। চা নিয়ে ইরা বেগমের রুমে ঢুকতেই জেমি খেয়াল করলো ইরা বেগম ফোনে কারোর সাথে কথা বলছিল হেসে হেসে। জেমিকে দেখা মাত্রই ফোন কেটে কড়া কণ্ঠে বলল, এতক্ষণে মহারানীর খাবার নিয়ে আসার সময় হলো? মেয়ে, আমার তো বয়স হয়েছে, এত বেলা অবধি না খেয়ে থেকে অসুখ বাঁধিয়ে মরে যাব, এটাই তুমি চাও? জেমি খাবারটা টেবিলে রাখতে রাখতে বলল, মা, এখনও এত সকাল হয়নি যে আপনি না খেয়ে মরে যাবেন। বিয়ের পর এই 7 দিন দেখেই আসলাম আপনি 9টার আগে ঘুম থেকে ওঠেন না, তাহলে আজ 7টায় আপনার এত খিদে লেগে গেল যে আপনি ভাবছেন না খেয়ে মরে যাবেন? আসল কথা হচ্ছে আমি একটু শান্তিতে ঘুমিয়েছিলাম, সেটা আপনার সহ্য হচ্ছিল না। বলেই জেমি আর 1 মিনিটও রুমে না দাঁড়িয়ে বেরিয়ে আসলো। ইরা বেগম জেমির কথা শুনে রাগে বকবক শুরু করে দিলেন। জেমি সেদিকে কান না দিয়ে সোজা নিজের ঘরে এসে বিছানায় বসে পড়ল। কেন যেন ওর হঠাৎ মনে হলো ওর শরীরের ব্যথাটা আগের থেকে অনেক কম, নেই বললেও চলে। কিন্তু রাতে তো ও কোনো ওষুধ বা মলম লাগায়নি, তাহলে কমলো কীভাবে? ভাবতেই জেমি অজান্তেই বলে উঠল, জায়ান লাগায়নি তো? এইটুকু বলে আবার থেমে গিয়ে একটু মুচকি হাসি দিয়ে বলে উঠল, যে ছেলে ভালোবেসে বিয়ে করা মেয়েটাকে এভাবে আঘাত করতে পারে, সে ছেলে নাকি আবার মলম লাগিয়ে দেবে? আমিও নাকি দিবারাত্রি স্বপ্ন দেখছি? আর বলতে পারল না, ওর গলায় কথাগুলো জট পাকিয়ে আসছে, চোখের পানি টলমল করছে, যে কোনো সময় গাল বেয়ে গড়িয়ে পড়বে। সন্ধ্যায় সূর্যটা পশ্চিম দিকে হেলে পড়েছে, কিছুক্ষণ হবে। চারিদিকটা অন্ধকার, আর অন্ধকারের মাঝেও রাস্তার ল্যাম্পপোস্টগুলো ঠায় দাঁড়িয়ে আছে। ল্যাম্পপোস্টগুলো থেকে একটা শিক্ষা নেওয়া যায় যে নিজে অন্ধকারে থেকে অন্যকে আলোতে রাখার শিক্ষা। জেমি দুতলা ছাদের উপর দাঁড়িয়ে এইসব পর্যবেক্ষণ করছিল। গায়ে হালকা জ্বর, গলাটাও খুসখুস করছে, মাথাটা ঝিম ধরে আছে। নিচে ও শাশুড়ি ওকে দেখলেই এটা ওটা হুকুম দিচ্ছে, তাই সন্ধ্যা নামতেই জেমি দমবন্ধকর পরিবেশ থেকে বেরিয়ে একটু খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছে। দুর্বল শরীর নিয়ে সারাদিন গাধার খাটুনি খেটেওছে। জায়ান এখনও অফিস থেকে ফেরেনি। জেমি অনেকক্ষণ একা একা ছাদে দাঁড়িয়ে থেকে নিজের জীবনের এই পরিস্থিতির জন্য চোখের জল ফেলে নিচে নেমে আসলো। ইরা বেগম গলা ছেড়ে হাঁক দিচ্ছে। জেমি ইরা বেগমের সামনে যেতে ইরা বেগম মুখ বাঁকিয়ে হুকুম দিল, আমার গলাটা একটু ব্যথা করেছে, আমার জন্য একটু গরম পানি নিয়ে এসো। জেমি কেন যেন বিপরীতে প্রশ্ন করতে মন চাইল না। জেমি নিঃশব্দে রান্নাঘর থেকে গরম পানি এনে ইরা বেগমের সামনের টেবিলে রাখতে ইরা বেগম বলল, দেখছো না আমার শরীরটা ভালো না, ওইখানে কেন রাখলে? আমি নিয়ে খেতে পারবো না, আমার হাতে দাও। জেমি ও শাশুড়ির কথা মতো গরম পানিটা ওর হাতে দিতেই ও শাশুড়ি ইচ্ছে করে জেমির হাতে ফেলে দিল। জেমি সাথে সাথে আটকে উঠল। জেমি হাতটা জ্বলে যাচ্ছে, ওর মনে হচ্ছে ওর দম এক্ষুনি আটকে যাবে। জেমি উপায়ন্ত না পেয়ে ছুটে চলে গেল ওয়াশরুমের দিকে। জেমিকে ছুটে যেতে দেখে ও শাশুড়ি হাতে থাকা পানি মুখে দিতে দিতে একটু জোরেই বলতে লাগলো, ইচ্ছা করে এমন করলে, দেখো দেখো আমার হাতেও পড়েছে, ইস জ্বলে গেল রে।
ইরা বেগম ইচ্ছে করে চেঁচাতে লাগলো। জায়ান অফিস থেকে ফিরে সদর দরজা খোলা পেয়ে ভিতরে ঢুকে ওর মায়ের চেঁচামেচি শুনে ব্যাগটা সোফার উপর রেখে দৌড়ে ওর মায়ের রুমে গিয়ে দেখলো ওর মা হাতে ফু দিতে দিতে চেঁচাচ্ছে। জায়ান ওর মায়ের সামনে গিয়ে হাঁটু ভেঙে বসে ওর মায়ের হাতটা ধরে বলে উঠল, কি হয়েছে মা, হাতে ব্যথা পেয়েছো নাকি? জায়ানকে পেয়ে ইরা বেগম এইবার বিলাপ করে কাঁদতে লাগলো। জায়ান ওর মাকে এইভাবে কাঁদতে দেখে একটু ভড়কে গেল। চারিদিকে একবার তাকিয়ে দেখলো জেমি কোথাও নেই। জায়ান আবার প্রশ্ন করতেই জায়ানের মা মুখে আঁচল গুজে কাঁদতে কাঁদতে বলল, তোর বউকে একটু বলেছিলাম আমাকে একটু গরম পানি করে দিতে, সেই মেয়ে রাগে ফেটে পড়ে ইচ্ছা করে আমার হাতে গরম পানি ফেলে দিল। দেখ বাবা দেখ, আমার হাতটা জ্বলে যাচ্ছে। জায়ান ওর মায়ের কথা শুনে একটু অবাক হলো। জায়ান জেমিকে খুব ভালো করে চেনে। জেমি কখনো এমন করবে এটা ভাবতেও পারছে না, আবার মাকেও অবিশ্বাস করতে পারছে না। জায়ান দ্বিধায় পড়ে আমতা করে বলে উঠল, মা তোমার কোথাও ভুল হয়েছে, হয়তো ভুল করে পড়েছে, জেমি ইচ্ছে করে কেন ফেলতে যাবে বলো? জায়ানের মা এবার উচ্চস্বরে কাঁদতে কাঁদতে বলল, জানিস না বাবা, তোর বউ ফোনে কারোর সাথে কথা বলছিল ফিসফিসিয়ে। আমি দেখে ফেলে ওকে জিজ্ঞেস করেছিলাম কে ফোন দিয়েছে। এটা শুনে তোর বউ তেলে বেগুনে জ্বলে ওঠে, আমাকে যা নয় তাই বলে কথা শুনিয়েছে বলে আবার কাঁদতে লাগলো। কথাটা শুনেই জায়ানের রাগে দাঁত কিড়মির করতে করতে রুম থেকে বেরিয়ে এলো। একবারও যাচাই করলো না কথাটা সত্যি নাকি মিথ্যা। জায়ানকে বেরিয়ে যেতে দেখে ইরা বেগম আড়ালে হাসলো। জায়ান বেরিয়ে ড্রয়িং রুমে আসতেই জেমি ওয়াশরুম থেকে বের হলো। ওর চোখে পানি টলমল করছে। জেমি হাতে ফু দিচ্ছে সমানে। জায়ান সেদিকে চোখ না দিয়ে জেমির সামনে গিয়ে জেমির গালে সজোরে একটা থাপ্পড় মারতেই জেমি ছিটকে সামনে থাকা চেয়ারের উপর পড়ে গেল। হঠাৎ করে এমন একটা থাপ্পড় খাওয়ায় জেমি নিজেকে সামলাতে পারেনি। থাপ্পড়ের কারণটাও ওর অজানা। জেমি নিজেকে সামলে উঠে দাঁড়িয়ে জায়ানকে কিছু বলতে যাবে, তার আগে জায়ান ওর হাতটা চেপে উঠতেই জেমি সজোরে আহ বলে উঠল। গরম পানি পড়ে সাথে সাথে হাতটায় ফোসকা পড়ে গেছিল। জায়ান এইভাবে চেপে ধরায় ফোসকাগুলো মুহূর্তেই গেলে গিয়ে এক বিষাদময় জ্বালা সৃষ্টি করল। জেমি হাতটা ছুটানোর চেষ্টা করতে করতে বলে উঠল, আমার হাতটা ছাড়ো জায়ান, আমার লাগছে, আমি সহ্য করতে পারছি না। জায়ান প্লিজ ছেড়ে দাও। হাতের ফোসকাগুলো গলে যাওয়ায় ব্যথা জ্বালা দ্বিগুণ হয়েছে। জায়ান জেমির হাত এখনও চেপে ধরে আছে। জেমি কাঁদছে আর হাত ছাড়ানোর চেষ্টা করছে। জায়ান জেমির হাত চেপে ধরেই জেমিকে টানতে টানতে ইরা বেগমের রুমে নিয়ে যেতে লাগলো। জেমি কাঁদতে কাঁদতে বারবার বলছে, আমার হাতটা ছেড়ে দাও জায়ান, আমার লাগছে। জায়ান সেই দিকে কান না দিয়ে ইরা বেগমের রুমে নিয়ে গিয়ে বিছানায় ছুঁড়ে মারল জেমিকে। জেমির হাতটা ছাড়া পেয়ে পাগলের মতো ফু দিতে লাগলো। ওর মনে হচ্ছে ওর দম এক্ষুনি আটকে যাবে। জায়ান জেমিকে ছুঁড়ে মেরেই তৎক্ষণাৎ জেমির চুলের মুঠি ধরে রাগী কণ্ঠে চিৎকার করে বলে উঠল, তোমার সাহস কী করে হয় আমার মাকে কষ্ট দেওয়ার? কি ভেবেছো তুমি স্বামী থাকা সত্ত্বেও বাইরে নোংরামি করে বেড়াবে আর আমার মা আমি দেখে যাব? কথাগুলো শুনে জেমির রাগ আর ঘৃণায় অদ্ভুত অনুভূতি হচ্ছে। জায়ানের প্রতি ঘৃণায় ওর মাথা নিচু হয়ে আসছে। জায়ান এতটা নিচু মানসিকতার হতে পারে জেমি ভাবতেও পারছে না। রাগ আর ঘৃণার কাছে জেমির হাতের ব্যথা নিছকই সামান্য মনে হচ্ছে। ইরা বেগম হাস্যোজ্জ্বল মুখ নিয়ে দেখছে আর মনে মনে পৈশাচিক আনন্দ অনুভব করছে। জায়ান কিন্তু কিছু বলতে যাবে তার আগে ইরা বেগম আবারও কাঁদো কাঁদো কণ্ঠে বলা শুরু করলো, দেখ বাবা আমার হাতটা জ্বলে যাচ্ছে, দেখ কেমন লাল হয়ে গেছে। বলেই ন্যাকা কান্না কাঁদতে কাঁদতে হাতে ফু দিতে ব্যস্ত হয়ে পড়ল। জায়ান ওর মায়ের কথা শুনে পুনরায় জেমির হাতটা ধরতেই জেমি হ্যাচকা টানে হাতটা সরিয়ে নিয়ে সজোরে এক ধারে দুটা থাপ্পড় মেরে বসলো জায়ানের গালে। থাপ্পড় মেরেই জায়ানের কলার ধরে রাগী কণ্ঠে চিৎকার করে বলতে লাগলো, আমার আজ ভাবতেও
নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে যে আমি তোমার মতো একজনকে ভালোবেসেছিলাম। তোমার মতো একজন নিচু মানসিকতার মানুষকে শুধু আমি না, যে কোনো মেয়ে ঘৃণার চোখে দেখবে। তুমি স্বামীর নামে কলঙ্ক। শোনো, বিশ্বাস ছাড়া সংসার, ভালোবাসা, সম্পর্ক কোনোটাই টেকে না। হোক না অনেক জোরদার সম্পর্ক, তুমি আমার ভালোবাসা ডিজার্ভ করো না, করতে পারো না। তোমার মতো একজন মানুষ শুধু ঘৃণা ডিজার্ভ করে। সত্যি আর মিথ্যা যে পুরুষ যাচাই না করে স্ত্রীর গায়ে পশুর মতো অত্যাচার করে, সে পুরুষের নামে কলঙ্ক। এতদিন জেমির ভালোবাসা দেখেছ, আজ থেকে ঘৃণা দেখবে। আমি বেঁচে থাকতে এই জীবনে কোনো দিন তোমাকে ক্ষমা করব না জায়ান, কোনো দিন না। কথাগুলো বলার সময় জেমির গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছিল। জেমির এই মুহূর্তে কষ্ট হচ্ছে, ঘৃণা হচ্ছে জায়ানের প্রতি আর ওর শাশুড়ির প্রতি। জেমির কথাগুলো বলার জায়ানের রাগে কপালে রগটা ফুলে উঠেছে, চোখগুলো লাল বর্ণ ধারণ করেছে। জেমির শাশুড়ি ও রাগী চাহনি নিক্ষেপ করে আছে ওর দিকে। জেমি কথাগুলো বলেই দরজার দিকে পা দিতে আবার থেমে গেল। ঘুরে দাঁড়িয়ে ও শাশুড়ির সামনে এগিয়ে গিয়ে শান্ত কণ্ঠেই বলল, আপনার মতো কিছু শাশুড়ির নামক জঘন্য মানুষের জন্য মায়ের মতো শাশুড়িদের নাম খারাপ হয়, আর আপনার ছেলের মতো কিছু ছেলেদের জন্য মেয়েরা নির্ভয়ে ভালোবেসে ঘর ছাড়তে পারে না। ভালোবাসা থেকে মানুষের বিশ্বাস উঠে যায়। এই কয়েকদিনে আমি সবটাই মুখ বুজে মেনে নিয়েছি বলে ভাববেন না আমি প্রতিবাদ করতে জানি না। বলেই জেমি হনহন করে বেরিয়ে গেল রুম থেকে। জায়ান রাগে দুহাত মুষ্টিবদ্ধ করে ঠায় দাঁড়িয়ে আছে। জেমি বেরিয়ে যেতেই ইরা বেগম রাগে গজগজ করে চিৎকার করে বলে উঠল, দেখলি জায়ান বাবা, দেখলি মেয়েটার কি তেজ, আমাদের কিভাবে শাসিয়ে গেল। একদিন তোর বউয়ের জন্য আমাকে ঘর ছাড়া হতে হবে দেখিস। বলেই ন্যাকা কান্না করতে লাগলো। জায়ান আর সহ্য করতে না পেরে রেগে বেরিয়ে গেল বাড়ি থেকে। ফাটল ধরিয়ে দিয়েছি, এখন এই তোমাকে তোমার আসল চালটা চালতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব তুমি বাংলাদেশে ব্যাক করো। ইরা বেগম খুশিতে গদগদ হয়ে কথাটা বলতেই ফোনের ওপাশে থাকা মেয়েটা উচ্চস্বরে হাসিতে মেতে উঠল। মেয়েটা হাসতে হাসতে বলল, থ্যাংক ইউ মামনি, তুমি শুধু আমার পাশে থেকো, তাহলেই হবে। আমি ফিরছি খুব তাড়াতাড়ি, যত দ্রুত সম্ভব। তুমি তোমার কাজ চালিয়ে যাও। বলেই মেয়েটা খুশি মনে ফোনটা কেটে হাহা করে হেসে উঠল। হাসতে হাসতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে উঠল, জায়ানকে পেয়ে গেলে তোমাকেও আমার রাস্তা থেকে সরাতে বেশিক্ষণ লাগবে না মামনি। বলেই আবার হেসে উঠল মেয়েটা। প্রায় 1 ঘন্টা যাবৎ জেমি ভিজে শরীরে ওয়াশরুমের দেওয়াল ঘেঁষে হাঁটুতে মুখ বুজে কাঁদছে। জায়ানের এই নোংরা আচরণগুলো জায়ানের প্রতি ওর ভালোবাসার মুহূর্তে মরে গেছে। এই জায়ানকে তো ও ভালোবাসেনি। জেমি অনেকক্ষণ ভিজে শরীরে থাকায় ওর মাথাটা ভার হয়ে আসছে, চোখ দুটো খোলা রাখতে কষ্ট হচ্ছে, হাতের ব্যথায় হাতটাও ফুলে উঠেছে। যে মেয়েটার গায়ে ছোট একটা আঁচড় লাগলে মেয়েটা সারা বাড়ি মাথায় তুলতো, সেই মেয়েটার শরীরে আজ আঘাতের চিহ্নে ভরপুর। ভাবতেই জেমি ডুকরে কেঁদে উঠল। হাতের ফোড়া স্থানটা অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখায় বরফ হয়ে আছে, কিন্তু এখনও জ্বলছে। জেমি একবার হাতের দিকে চোখ দিয়ে আবারও অসহায়ের মতো কেঁদে উঠল। শরীরটা আর সায় দিচ্ছে না ওর। আর কিছুক্ষণ থাকলে যে ও জ্ঞান হারাবে সেটা খুব ভালো করেই বুঝতে পারছে। নিজেকে সামলে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে পুরা রুম খুঁজে একটা ওষুধ না পেয়ে হতাশ হয়ে একটা পাতলা নরম কাপড় ভিজিয়ে পেঁচিয়ে শুয়ে পড়ল। এখন একটা ঘুম না দিলে ওর দাঁড়ানোর মতো শক্তি থাকবে না। ঘুমের মধ্যে জেমির মুখের ওপর কারোর গরম নিঃশ্বাস পড়তেই জেমির ঘুমটা ভেঙে গেল। শরীর অনেক দুর্বল থাকায় ও চোখ খুলতে ইচ্ছে করছে না। হঠাৎ করে জেমির কপালে কেউ ঠোঁট ছোঁয়াতে জেমি অনিচ্ছা সত্ত্বেও ভয় পেয়ে লাফিয়ে উঠল। অন্ধকার রুমে জেমি ঠিক বুঝে উঠতে পারছে না ওর সামনে কে আছে। জেমি বিছানা
হাতড়ে ওর ফোনটা বের করে টর্চ অন করে ঘড়ির দিকে নজর দিতে দেখলো 12:10। জেমি টর্চটা সামনে ধরতেই জায়ানের চেহারাটা দেখতে পেয়ে জেমির শরীরে শীতল রক্তগুলো মুহূর্তেই গরম হতে লাগলো। জেমি রাগী কণ্ঠে বলে উঠল, আমার শরীর ছোঁয়ার মতো অধিকার এখনও তোমার নেই। সেই অধিকার তুমি হারিয়ে ফেলেছো জায়ান। তাই আমার কাছাকাছি আসার চেষ্টা করলে খুব খারাপ হবে। আজ থেকে তোমার মতো একটা নোংরা মানসিকতার লোকের সাথে থাকা আমার পক্ষে পসিবল না। বলেই জেমি খাট থেকে নামার জন্য পা বাড়াতেই জায়ান জেমিকে জোর করে বিছানার সাথে চেপে ধরে রাগী কণ্ঠে বলে উঠল, তুমি কি ভেবেছো তুমি আমার থেকে দূরে যেতে চাইবে আর আমি যেতে দেব? কখনোই না। তুমি আমার আর আমারই থাকবে। ভালোবাসি তোমাকে। জেমি নিজেকে ছাড়াতে ছাড়াতে জোরেই বলে উঠল, তোমার মতো লোকের মুখে ভালোবাসি শব্দটা মানাই না। ঘৃণা করি তোমাকে আমি। ছাড়ো আমাকে, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। জেমির কথা শুনে জায়ান আরও চেপে ধরল জেমিকে। জেমি আপ্রাণ চেষ্টা করছে জায়ানের থেকে নিজেকে ছাড়ানোর। জেমির শরীরে অনেকটা দুর্বল থাকায় জায়ানের শক্তির সাথে পেরে ওঠে না। জায়ানের প্রত্যেকটা ছোঁয়া জেমির কাছে বিষাক্ত মনে হচ্ছে। জেমি নিজেকে ছাড়াতে না পেরে চিৎকার করে বলে উঠল, আমাকে ছেড়ে দাও জায়ান। তোমার ছোঁয়া আমায় ঘৃণা লাগছে। ছাড়ো আমাকে প্লিজ, আমাকে ছাড়ো। আমার বিষাক্ত লাগছে তোমার ছোঁয়া। কাল রাতে জায়ান জেমির ওপর জোর করে নিজের পুরুষত্ব দেখিয়েছে। জেমির অনিচ্ছা থাকা সত্ত্বেও ও কিছু করতে পারেনি। জেমির বুকটা ফেটে কান্না আসছে। ও কখনো ভাবতেও পারেনি জায়ান ওর সাথে এতটা নোংরামি করবে। কাল রাতে জায়ান নোংরামির শেষ পর্যায়ে চলে গেছে। কোনো নারীর অনিচ্ছা থাকা সত্ত্বেও যে পুরুষ জোর করে পুরুষত্ব খাটায় সে কখনো পুরুষ হতেই পারে না, হোক সে নারী, তার বউ। জেমি ভোর হওয়ার সাথে সাথে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতেই জায়ানকে বিছানার উপর মাথা ধরে বসে থাকতে দেখে ওর রাগে গা জ্বলে উঠল। জেমিকে বের হতে দেখেই জায়ান উঠে দাঁড়িয়ে জেমির সামনে গিয়ে দাঁড়ালো। জায়ানকে দেখেই জেমি পাশ কাটিয়ে চলে আসার জন্য পা বাড়াতে জায়ান ওর হাতটা টেনে ধরতে জেমি এক টানে হাত ছাড়িয়ে নিয়ে দরজার দিকে পা বাড়ালো। জায়ান রেগে গিয়ে জেমিকে দরজার সাথে চেপে ধরল। তারপর জেমির গাল চেপে ধরে বলে উঠল, আমি তোমার স্বামী, তোমার ওপর আমার সম্পূর্ণ অধিকার রয়েছে, তাহলে কেন এমন করছো? জেমি জায়ানের হাতটা ছুটানোর চেষ্টা করতে করতে বলল, স্বামী? হাস্যকর। স্বামী শব্দটা তোমার মুখে মানায় না জায়ান। খুব শীঘ্রই তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাব, আর যেদিন তুমি বুঝবে তুমি কতটা অন্যায় করেছো। বলেই শরীরের সমস্ত জোর দিয়ে জায়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে বাইরে বেরিয়ে গেল জেমি। এখন আর ওর চোখে পানি জমে না, শুধু ভেতরে রাগ, ক্ষোভ আর ঘৃণা জন্ম হচ্ছে। ভালোবাসাটা চাপা পড়ে যাচ্ছে এসবের আড়ালে। জায়ান চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। ওর কানে জেমির বলে যাওয়া কথাগুলো ভাসছে। রাগে চোখ দুটো লাল হয়ে মুহূর্তে হাত মুষ্টিবদ্ধ করে সজোরে দেওয়ালে ঘুষি মেরে বসলো। তারপর চিৎকার করে বলতে শুরু করলো, আমাকে ঠকানোর শাস্তি যতদিন না তুমি পাচ্ছ ততদিন অবধি আমার থেকে তোমাকে কেউ দূরে রাখতে পারবে না, কেউ না। বলেই তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে গেল জায়ান। আজকে কি রান্না বান্না কিছু হবে না? আমি কি না খেয়ে থাকবো? ইরা বেগমের রান্নাঘরের দরজায় এসে কথাটা বলতেই জেমি সাথে সাথে শান্ত কণ্ঠে জবাব দিল, আজ থেকে আমি আপনাদের জন্য কোনো রান্না করব না। আপনার যদি এতই ক্ষুধা লাগে নিজেরটা নিজে বানিয়ে খাবেন। জেমির এমন কথা শুনে ইরা বেগম সাপের মতো ফোঁস করে উঠল রাগে। চোখ দুটো বড় বড় করে জেমির দিকে রাগী চাহনি নিক্ষেপ করে এক প্রকার চেঁচিয়ে বলে উঠল, তোমার সাহস তো কম না মেয়ে, তুমি আমার মুখের উপর এরকম কথা বলো? আজ জায়ান বাড়িতে আসুক, তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বলবো। ইরা বেগমের কথা শুনে জেমি একটু শব্দ করে হাসলো। তারপর ইরা বেগমের সামনে এসে দাঁড়িয়ে শান্ত ভঙ্গিমায় বলল, আপনার মতো শাশুড়ির কাছ থেকে এই কথাটাই আশা করা যায়। আচ্ছা মা, আপনার কি লজ্জা করে না? নিজের হাতে নিজের ছেলের সংসার ভাঙতে চাইছেন, সংসারে আগুন লাগাচ্ছেন, কেন করছেন মা?
আমাদের একটু শান্তিতে সংসার করতে দিচ্ছেন না কেন মা? বাবা মা ছেড়ে আপনাদের ভরসায় আপনাদের কাছে এসেছিলাম, তার পরিবর্তে এমন পুরস্কার পাবো আমি ভাবতেও পারিনি। আপনারও একটা মেয়ে আছে, ওর সাথে যদি আজ ওর শাশুড়ি এমন করতো, আপনি কি সহ্য করতে পারতেন? জেমি কথাটা বললে দেরি, ওর গালে থাপ্পড় পড়তে দেরি হলো না। ইরা বেগম সজোরে জেমির গালে থাপ্পড় দিয়ে জেমির চুলের মুঠি ধরে বলতে লাগলো, কতদিন বলেছি আমার মেয়ের সাথে তোমার তুলনা দেবে না? তোমার মতো যেসব নোংরা মেয়েরা স্বামী থাকতেও বাইরে নোংরামি করে বেড়ায়, সেই সব মেয়েরা স্বামী সংসার পাওয়ার যোগ্য না। আর জায়ান আসুক, তোমার একদিন কি আমার একদিন দেখো। বলেই জেমিকে ধাক্কা দিয়ে ফেলে হন হন করে বেরিয়ে গেল রান্নাঘর থেকে। জেমি এখন কাঁদছে না, ওর ব্যথাও লাগছে না, ওর মনে হচ্ছে ও অনুভূতিহীন হয়ে গেছে। জেমি নিঃশব্দে রান্নাঘর ত্যাগ করলো। আজও কারোর জন্য রান্না করবে না, এতে যা হবার হবে। ও প্রতিজ্ঞা করে নিয়েছে আর কোনো অত্যাচার মুখ বুজে সহ্য করবে না। জেমি শক্ত মুখ করে নিজের রুমে চলে আসলো। আজ জেমি সত্যি সত্যি রান্না করেনি। এদিকে ইরা বেগম পেটের ক্ষুধায় পেটে ইঁদুর লাফাচ্ছে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, এখনও পেটে কিছুই পড়েনি। সকালে 4টা অবধি দেয়নি। কয়েকবার রান্নাঘরে গিয়েও ফিরে এসেছেন, কারণ রান্নাঘরে কোনো কিছুই সে খুঁজে পায় না। জেমিকে জিজ্ঞেস করলে জেমি শটান জবাব দিয়েছে, জানি না, নিজে খুঁজে নিন। বিরক্ত হয়ে আর রান্নাঘরে ঢোকেননি। বিছানায় শুয়ে শুয়ে ক্ষুধায় এপাশ ওপাশ করছে ইরা বেগম। এবার আর থাকতে না পেরে বিছানায় উঠে বসে পেটে হাত দিয়ে বলতে লাগলো, এমন অসভ্য মেয়ে আমি জীবনেও দেখিনি। আর জায়ান আসুক, আজকেই বাড়ি থেকে বিদায় করব এই মেয়েকে, কিন্তু এখন কি খাবো আমি? বলে রান্নাঘরের দিকে এগিয়ে গিয়ে দেখলো জেমি ডাইনিং টেবিলে আরাম করে বসে খাচ্ছে। জেমিকে খেতে দেখে ইরা বেগম রাগে ফেটে পড়ে চিৎকার দিয়ে বললেন, আমাকে না খাইয়ে রেখে এখানে তুমি আরাম করে বসে বসে খাচ্ছ? তোমার লজ্জা করে না? বাসায় একটা বয়স্ক লোক না খেয়ে আছে আর তুমি খাচ্ছ? বাবা মা আদব কায়দা শেখাই না গেছো? কি করে বড়দের সম্মান করতে হয় জানো না? জেমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে উঠল, বয়স্ক আর সম্মান? হাসালেন। সম্মান জিনিসটা আদায় করে নিতে হয়, আর আপনাকে সম্মান তো দূরের কথা, আপনার প্রতি আমার ঘৃণা হয়। মা বলতেও লজ্জা করে। মা শব্দটা মতো সম্মানের শব্দটা আপনার জন্য নয়। ইরা বেগম রাগে জেমির মুখের সামনে থাকা খাবারটা ছুঁড়ে ফেলে দিয়ে হনহন করে রুমে চলে গেল। জেমিও কিছু বলল না। রাতে জায়ান বাসায় ফিরতে ইরা বেগম কান্না করে ভাসালেন। জায়ানের কাছে সবটা বলে জেমিকে রুমে থেকে টানতে টানতে এনে জায়ানের সামনে ফেলল। জেমির মধ্যে আজ কোনো প্রতিক্রিয়া দেখতে পাচ্ছে না জায়ান। জেমি একবারও জায়ানের দিকে চোখ তুলে তাকাচ্ছে না। জায়ান জেমির চোখে স্পষ্ট ঘৃণা দেখতে পাচ্ছে। আর জেমিকে শান্ত মনে হচ্ছে। জায়ান কিছুক্ষণ চুপ থেকে বলে, বড়দের সম্মান দিতে শেখুনি বোধ হয়। বয়স্ক একটা মানুষকে সারাদিন অভুক্ত রেখে নিজে খেয়েছো, এটা কোন ধরনের অসভ্যতা? জায়ানের প্রশ্নে জেমি উত্তর দিল, সম্মান শব্দটা তোমার মুখে মানায় না। মনে করো তোমার থেকেই শিখেছি এইসব। যে নিজের বউকে সম্মান দেয় না, সেই লোকের মাকে আমি কেন সম্মান দেব? জেমির কথা শুনে জায়ান ওর দিকে রাগী চাহনি নিক্ষেপ করলো। ইরা বেগম জেমির কথা শুনে জায়ানকে উদ্দেশ্য করে ন্যাকা কাঁদতে কাঁদতে বলল, দেখেছিস বাবা, দেখেছিস? তোর মুখে মুখে ও কথা বলে, কি মেয়ে বিয়ে করে এনেছিস দেখ। জেমি কিছু না বলে ওদের সাইড কাটিয়ে চলে গেল। জায়ানও আজ কিছু না বলে নিঃশব্দে উঠে চলে গেল নিজের রুমে। ইরা বেগম কেন যেন শান্তি পেলেন না জায়ানের চুপ থাকায়। জায়ান ফ্রেশ হয়ে রুমে ঢুকতেই শুনতে পেল জেমির ফোনটা বাজছে। জায়ান এগিয়ে গিয়ে ফোনটা হাতে নিতেই দেখলো আননোন নাম্বার। জেমি ফোনটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে ছেলের কণ্ঠ বলে উঠল, কাল একবার দেখা করতে পারবে? তোমার সাথে আমার অনেক কথা জমে আছে। জায়ানের এই মুহূর্তে কপালের রগটা ফুলে উঠেছে। ঠোঁট দুটো রাগে কাঁপছে, চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে।
জেমি রুমে ঢুকতেই জায়ান জেমিকে দেখে রেগে গেল। ফোনটা মেঝেতে এক আছাড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। জেমি জায়ানের ভয়ঙ্কর রূপ দেখে কিছুটা ভয় পেল। হঠাৎ জায়ানের এতটা রেগে যাওয়ার কারণ খুঁজে পেল না ও। জায়ান ফোনটা ছুঁড়ে মেরে জেমির সামনে গিয়ে জেমিকে সজোরে এক থাপ্পড় মারতেই জেমি ছিটকে ড্রেসিং টেবিলের ওপর পড়ে যেতেই ড্রেসিং টেবিলের কাঁচটা ভেঙে গেল, আর সেখান থেকে এক টুকরো কাঁচ জেমির হাতে ঢুকে যেতেই জেমি চিৎকার করে উঠল। জায়ান সেদিকে চোখ না দিয়েই পুনরায় জেমিকে সরিয়ে এনে দ্বিতীয়বার থাপ্পড় মারল। চলবে।